ভারতের ইতিহাস মানে কিন্তু শুধু বইয়ের কয়েকটা পাতা নয়, এটা আসলে মানব জাতিরই এক জীবন্ত গল্প। বলা হয় এর শুরুটা হয়েছিল সেই মানব সভ্যতার সঙ্গেই। চলুন না এই অবিশ্বাস্য পরিবর্তন আর বিকাশের দীর্ঘ পথে একবার হেঁটে আসা যাক। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, ভারতের ইতিহাস ঠিক কতটা পুরনো? আমরা যেটুকু জানি বা পড়ি সেই হরপ্পা সভ্যতা থেকেই কি এর শুরু, নাকি এর শিকড় আরও অনেক অনেক গভীরে? চলুন এই আলোচনাতে সেই সময়ের গভীরে একবার ডুব দেওয়া যাক। ৫ লক্ষ বছর ভাবা যায়? হ্যাঁ, ঠিকই দেখছেন। ভারতে পাওয়া সবচেয়ে পুরনো মানব জীবাশ্মের বয়স সেটাই। জীবাশ্মটা নর্মদা মানব নামে পরিচিত। মানে এই একটা সংখ্যাই আমাদের ইতিহাসের বিশালতাকে এক মুহূর্তে চোখের সামনে দাঁড় করিয়ে দেয়। তাহলে চলুন এই প্রাচীনত্বের প্রমাণগুলো একটু ভালো করে দেখি। যেমন ধরুন মধ্যপ্রদেশের ভীমবেটকার কথা। ওখানকার গুহার দেয়ালে যে হাজার হাজার বছরের পুরনো ছবিগুলো পাওয়া গেছে, সেগুলো কিন্তু আমাদের এই সুদূর অতীতের এক নীরব সাক্ষী। আচ্ছা, ইতিহাসকে সহজে বোঝার জন্য বিজ্ঞানীরা সময়টাকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। প্রথমটা হলো প্রাগৈতিহাসিক যুগ। এটা এমন একটা সময় যখন লেখার কোনো চলই ছিল না। তখনকার মানুষের গল্প তাই লুকিয়ে আছে তাদের ফেলে যাওয়া পাথরের হাতিয়ার, মাটির পাত্র আর জীবাশ্মের মধ্যে। এরপর আসে আদি ঐতিহাসিক যুগ। এই সময়টার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? লিখিত লিপি পাওয়া গেছে, কিন্তু সেগুলোর মানে যে কি তা আজ পর্যন্ত বের করা যায়নি। যেমন হরপ্পা সভ্যতার ওইসব সিলমোহরের লেখাগুলো। ভাবুন তো, চোখের সামনে লেখা আছে, কিন্তু কি লেখা আছে তা এক বিরাট রহস্য। আর সব শেষে আসে ঐতিহাসিক যুগ। এই সময়টা নিয়ে জানার জন্য আমাদের কাছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে সাথে লিখিত দলিলও আছে, মানে যে লেখাগুলোর পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের পরিচিত ইতিহাসের বেশিরভাগটাই কিন্তু এই যুগের অংশ। বেশ, এবার আমরা এমন একটা সময় ঢুকব যখন ভারতের বুকে প্রথম মহান সভ্যতাগুলো মাথা তুলে দাঁড়াচ্ছিল। মানে প্রস্তর যুগ পেরিয়ে এক নতুন দিগন্ত, যেন সভ্যতার প্রথম সকাল। এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, একদিকে হরপ্পা সভ্যতা, বিশাল সাজানো গোছানো শহর, যার সব প্রমাণ মাটির নিচ থেকে পাওয়া গেছে। আর অন্যদিকে বৈদিক সংস্কৃতি, যারা ছিল মূলত যাযাবর আর পশুপালক, তাদের গল্পটা আবার পাওয়া যায় বেদের পাতায়। এই দুটো সংস্কৃতির মধ্যে যে বিশাল পার্থক্য, তা ভারতের ইতিহাসে একটা বিরাট পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। শহরী জীবন থেকে আবার একরকম গ্রামীণ জীবনে ফেরার গল্প। এরপর ভারতে শুরু হল বড় আর সংগঠিত রাজ্য তৈরির পর্ব। ছোট ছোট এলাকাগুলো নিজেদের মধ্যে মিলেমিশে বা লড়াই করে জন্ম দিতে লাগল বিশাল বিশাল সাম্রাজ্যের। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দিকে গোটা ভারতে ছোট ছোট রাজ্য মিলেমিশে ১৬টা শক্তিশালী মহাজনপদ তৈরি হয়। কাশী, কোশল, মগধ এইসব রাজ্যগুলো একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল, আর তাদের মধ্যে চলত ক্ষমতার জন্য এক লাগাতার লড়াই। তো ওই ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত মগধই জিতে যায়, আর সেখান থেকেই চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম অখণ্ড সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। সম্রাট অশোকের সময়ে এই সাম্রাজ্য খ্যাতির একেবারে শীর্ষে পৌঁছায়। মৌর্যদের পতনের পর শুঙ্গ, কুষাণদের মতো আরও অনেক রাজবংশ আসে, কিন্তু তারপর আসে গুপ্তযুগ, যাকে শিল্প, বিজ্ঞান আর সংস্কৃতির বিকাশের জন্য ভারতের স্বর্ণযুগ বা ক্লাসিক্যাল এজ বলা হয়। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারত আবার ছোট ছোট রাজ্যে ভেঙে যায়, আর এই রাজনৈতিক অস্থিরতার সুযোগে মধ্য এশিয়া থেকে আসতে শুরু করে নতুন শক্তি। এর ফলে শুরু হয় এক নতুন সাংস্কৃতিক মেলবন্ধন। অষ্টম শতকে আরবরা সিন্ধু প্রদেশ জয় করে। এরপর গজনীর মাহমুদ আর মোহাম্মদ ঘুরির মতো তুর্কি শাসকদের লাগাতার আক্রমণ উত্তর ভারতের রাজনৈতিক চালচিত্রটাকেই পুরোপুরি বদলে দেয়। মোহাম্মদ ঘুরির পর দিল্লিতে এক নতুন যুগের শুরু হয়, সুলতানি শাসন, যা প্রায় ৩০০ বছর চলেছিল। এই দীর্ঘ সময়ে একের পর এক ৫টা রাজবংশ, মানে দাস বংশ থেকে শুরু করে লোদি বংশ পর্যন্ত দিল্লির সিংহাসন শাসন করেছিল। আর তারপর ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর শেষ লোদি সুলতানকে হারিয়ে দেন আর প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য। ভারতে শুরু হয় আরও এক বর্ণময় আর প্রভাবশালী অধ্যায়, যা টিকেছিল ৩০০ বছরেরও বেশি সময় ধরে। মুঘল শাসকদের মধ্যে কয়েকজনের কথা তো বলতেই হয়, যেমন সম্রাট আকবর, যিনি তার ধর্মীয় সহনশীলতা আর প্রশাসনিক সংস্কার দিয়ে সাম্রাজ্যকে এক সূত্রে বেঁধেছিলেন। শাহজাহান ছিলেন স্থাপত্যের দারুণ পৃষ্ঠপোষক, যার অমর কীর্তি হল তাজমহল। আর ঔরঙ্গজেব, যিনি সাম্রাজ্যকে সবচেয়ে বড় আকারে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন বেশ কঠোর একজন শাসক।
তবে একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, যখন দিল্লির মসনদে সুলতান বা মুঘলদের শাসন চলছে তখন ভারতের অন্যান্য দিকেও নিজস্ব শক্তিশালী সাম্রাজ্য গড়ে উঠেছিল। যেমন দক্ষিণে ছিল মহিমান্বিত বিজয়নগর সাম্রাজ্য আর দাক্ষিণাত্যে অপরাজেয় মারাঠারা। আমাদের এই সফরের শেষ পর্বে আমরা দেখব কিভাবে ইউরোপীয় শক্তিরা ভারতে এলো, ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা হল, আর তারপর সেই পরাধীনতার শেকল ভাঙার জন্য এক দীর্ঘ আর রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা প্রথমে এসেছিল ব্যবসা করতে, তারাই ধীরে ধীরে এখানকার শাসকদের আর অন্য ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ক্ষমতা দখল করে নিল। 1857 সালের মহাবিদ্রোহ ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট। এরপর ভারত সরাসরি ব্রিটিশ রাজের অধীনে চলে যায়। কিন্তু ভারত এই পরাধীনতা মেনে নেয়নি। স্বাধীনতার লড়াইটা কিন্তু কোনো একটা পথে চলেনি। একদিকে ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস সত্যাগ্রহ আন্দোলন, তো অন্যদিকে ভগৎ সিংয়ের মতো বিপ্লবীদের সশস্ত্র সংগ্রাম। আবার সুভাষচন্দ্র বসু তো বিদেশের মাটিতে সেনাবাহিনী তৈরি করে ফেলেছিলেন। সব মিলিয়েই কিন্তু এই মহাকাব্যিক লড়াইটা গড়ে উঠেছিল। অবশেষে 1947 সালের 15ই আগস্ট সেই দিনটা এলো, ভারত স্বাধীনতা পেল। কিন্তু এই বহু প্রতীক্ষিত আনন্দের সাথে মিশেছিল দেশভাগের এক গভীর যন্ত্রণাদায়ক সত্যি। জওয়াহরলাল নেহরু একবার বলেছিলেন, ভারতীয় ইতিহাস হল আত্ম আবিষ্কারের এক ধারাবাহিক প্রক্রিয়া, যা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত এগিয়ে চলেছে। আমাদের এই পুরো আলোচনাটা, এই পুরো সফরটা আসলে ঠিক সেরকমই এক নিজেকে খুঁজে পাওয়ার গল্প। তাই শেষে একটা প্রশ্ন থেকেই যায়, যদি আমরা আমাদের নিজেদের ইতিহাসটাই না জানি, তাহলে নিজেদের পরিচয়টা চিনব কিভাবে?